নমস্কার, আমার নাম ডক্টর পুরু দমন এবং আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ডায়েট প্ল্যান নিয়ে আলোচনা করব যা কিডনি ফেল রোগীদের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়। তাহলে কিডনি ফেল রোগীর শরীরে অনেক কিছু চলছে। কিডনি খারাপ হচ্ছে। কিডনি খারাপ হওয়ার কারণে শরীরে ইউরিয়া মতো বর্জ্য পদার্থ জমা হচ্ছে। যদি আমরা রোগীর খাবার পরিবর্তন করে উন্নতি আনতে পারি, তাহলে রোগীর শরীরে বর্জ্য পদার্থ তৈরি হওয়া কমে যায় এবং যখন বর্জ্য পদার্থ কম তৈরি হচ্ছে, তখন তা রক্তে কম জমা হচ্ছে। রিপোর্টগুলো পরিবর্তিত হচ্ছে। কিডনিও আরাম পাচ্ছে এবং কিডনির কার্যক্ষমতা উন্নতি করছে। তাহলে এমন কিডনি ফ্রিয়া রোগী কি খাবে, কিভাবে খাবে যাতে তার অবস্থার উন্নতি হয়, তা আমরা আলোচনা করব এই ভিডিওকে। এখন এই ভিডিও শুরু করার আগে আমি চাই যে আপনার যেখানে কিডনি ফাংশন টেস্টের রিপোর্ট পড়ে আছে, এই ভিডিওটি এখানে থামান এবং আপনার কিডনি ফাংশন টেস্টের রিপোর্ট নিয়ে আসুন। আশা করি সবাই তাদের রিপোর্ট নিয়ে এসেছে। এখন শুরু করি এক এক পয়েন্ট থেকে। তাহলে সবচেয়ে উপরে সবচেয়ে বড় জিনিস যা লেখা থাকে এবং যা দেখে আপনাকে সবচেয়ে বেশি ভয় লাগে, তা হলো ক্রিয়েটিনিন। ঠিক আছে, তাহলে ক্রিয়েটিনিন নিয়ে আমরা আলোচনা করব। ক্রিয়েটিনিন হলো প্রোটিন। যখন আমরা প্রোটিন খাই, তখন তা আমাদের মাংসপেশিতে গেলে ক্রিয়েটিনিনে রূপান্তরিত হয়। এটি থেকে তৈরি হওয়া বেস মেটেরিয়াল নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে প্রথম জিনিস আপনি কি করবেন? খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করবেন। এখন আপনার রিপোর্টে আরেকটি জিনিস থাকবে, তা হলো টোটাল প্রোটিন। কিছুতে থাকবে, কিছুতে কিছুই থাকবে না। যেগুলোতে আছে তা খুব ভালো ব্যাপার। টোটাল প্রোটিন দেখুন তা কি স্বাভাবিক মানের মধ্যে আছে। যেসব রোগীর রিপোর্টে টোটাল প্রোটিন স্বাভাবিক মানের মধ্যে আছে, তাদের শরীরে প্রোটিনের প্রয়োজন নেই। সেই রোগীরা নিজেদের প্রোটিন মুক্ত ডায়েটে রাখতে পারেন। অর্থাৎ আমরা দুধ বন্ধ করে দেব, আমরা ডাল বন্ধ করে দেব, আমরা ননভেজ বন্ধ করে দেব। আমরা কোনো ধরনের প্রোটিন গ্রহণ করব না। আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রোটিন না খেলে শরীর কিভাবে চলবে? এর উত্তর আমি কিছুক্ষণ পরেই দেব। এখন যেসব রোগীর রিপোর্টে প্রোটিনের পরিমাণ নয় এর কম আসছে, তাদের উচিত তাদের ডায়েটে প্রোটিন বন্ধ না করা। আপনাকে কোনো প্রোটিন খেতে হবে, তা খেতে হবে। এখন এটি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাই আপনাকে হালকা প্রোটিন নিতে হবে। হালকা প্রোটিন মানে ভেজিটেরিয়ান প্রোটিন, যেমন আমাদের ডাল থাকে, সেগুলো আপনি নিতে পারেন। কিন্তু আমরা একদমই ননভেজ, যেমন চিকেন বা মটন, পুরোপুরি বন্ধ করব। এটি শুরু করার বা খাওয়ার বিষয়ে আপনি ভাববেনও না। এখন আপনার মনে কিছু প্রশ্ন আসতে পারে যে আমাদের শরীরে দুর্বলতা আসবে। না, যত জৈন লোক আছেন তারা ননভেজকে ছুঁয়েও দেখেন না। তাদের শরীরে কোনো ধরনের ঘাটতি হয় না এই ডালগুলো খেয়ে। তাহলে যদি আপনি এই ডালগুলো খেতে থাকেন, আপনার শরীরেও কোনো ধরনের ঘাটতি আসবে না এবং এটি প্রমাণিত। চিন্তা করবেন না। এখন আমরা যা আগে বলেছিলাম তার দিকে যাই। যদি ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণের জন্য আমরা প্রোটিনের গ্রহণ সম্পূর্ণ বন্ধ করে দিই, তাহলে আমাদের শরীরে সমস্যা হবে কিনা? যদি দেখা যায় বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এর পেছনে কারণ হলো আমরা খাবারের মধ্যে ভালো পরিমাণে কার্বোহাইড্রেট নিচ্ছি। রুটি খাচ্ছি, আমরা চালও খাচ্ছি, ডায়াবেটিসের স্তরের উপর নির্ভর করে। যদি আমরা খাচ্ছি, যখন আমরা ভালো পরিমাণে খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট নিচ্ছি, তখন শরীর নিজে থেকেই তা প্রোটিনে রূপান্তরিত করে নেয় শরীরের প্রয়োজন অনুযায়ী। যদি আমার ১০ ইউনিট প্রোটিনের প্রয়োজন হয়, তাহলে শরীর ১০ ইউনিট তৈরি করবে। ঠিক আছে, কিন্তু তা অতিরিক্ত তৈরি করবে না, ২-০ তৈরি করবে না, বরং ১-০ করবে। যখন আমরা প্রোটিন খাই, তখন জোর করে প্রোটিন আমাদের শরীরে যায়। তাই যারা প্রোটিন ফ্রি ডায়েটে যান, তারা সাধারণত প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন। তাদের শরীরে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি কোনো শিশু হয়, ছোট শিশু হয়, তাহলে তাদের ডায়েট প্রোটিন ফ্রি করা উচিত নয়। এটি শুধুমাত্র তাদের জন্য যারা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক, ১-৮ বছরের উপরে, ১-৮ বছরের নিচে যারা আছে, যত শিশু আছে, যত রোগী আছে, তাদের প্রোটিন ফ্রি ডায়েটে একদমই যাওয়া উচিত নয়। কারণ তাদের বৃদ্ধি চলছে, শরীর বাড়ছে, টিস্যু তৈরি হচ্ছে, সবকিছু তৈরি হচ্ছে। তাহলে যদি তাদের প্রোটিন না পাওয়া যায়, তাহলে আমাদের যে বৃদ্ধি তা বাধাগ্রস্ত হয়ে যায়। তাহলে এই কারণেই ১-৮ বছরের নিচে বা ১-৬ বছরের নিচে যারা আছে, তাদের প্রোটিন খেতেই হবে, ডাল থেকে খেতে হবে এবং তার উপরের রোগীদের আমরা রিপোর্ট অনুযায়ী দেখে খেতে হবে। তাহলে আমরা সেটা ম্যানেজ করতে পারি। আপনার কাগজে লিখে নিন যে ডাল খেতে হবে কিনা পুরোপুরি বন্ধ আছে। এই কাগজে লিখে নিন। এখন আমরা ইউরিয়ার দিকে যাই। এখন ইউরিয়া কি জিনিস? কোথায় তৈরি হয়? এবং
কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেটাও আমরা বুঝে নিই। ইউরিয়া আপনার লিভারে তৈরি হয় যখন আমরা খাবার খাই, তখন খাবারের ব্রেক। কি আমাদের যখন আমরা অনেক খাবার খাই, অনেক ঘি বা আমরা পুডি খাই বা মিষ্টি খাই, তখন লিভারকে বেশি কাজ করতে হয় বা আমরা রুটি, ভাত খাই, তাতেও লিভারকে বেশি কাজ করতে হয়। তাই বাটুরা, পুডি বেশি খেলে তাহলে আমাদের লিভার বেশি কাজ করে। সে বেশি কাজ করে, তাহলে বেশি ইউরিয়া তৈরি হয়। তাহলে এমন কোনো জিনিস যা হজম করতে কঠিন আমরা শরীরে দিইনি। তাই ১ম জিনিস যা আপনি বাদ দেবেন তা হলো ভাজা খাবার। কারণ এটি হজম করতে কঠিন। ২য় জিনিস যা আপনি বাদ দেবেন তা হলো আপনার প্রোটিন। হেভি প্রোটিন। ওহ! আমরা আগেই বাদ দিয়েছি। তাই এখানে আমরা তা আবার আলোচনা করব না। যেকোনো জিনিস যা হজম করতে কঠিন তা লিভারের জন্য কাজ নিয়ে আসে। তা খেলে ইউরিয়া বাড়বে। মনে রাখবেন, এখন খাবারের মধ্যে আমাদের রুটি হয়ে গেল। শুকনো পরোটা হয়ে গেল। পরোটা বলা উচিত নয়। রুটি বলা উচিত। আপনি যদি স্টাফড রুটি খান, তাহলে এতে আপনার ইউরিয়া খুবই কম তৈরি হয়। আপনার শরীর খুব ভালোভাবে টিকে থাকে। যারা ডায়াবেটিক রোগী, তারা চাল খাবেন না। যারা ডায়াবেটিক রোগী নন, তারা চাল খেতে পারেন। কিন্তু সাথে একটি আধা রুটি নেওয়া বুদ্ধিমানের কাজ। যদি খাবারে এতটুকু পরিবর্তন করতে পারেন তাহলে অতিরিক্ত ইউরিয়া তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। শরীরে ইউরিয়ার কারণে কোনো লক্ষণ দেখা যায় না, শরীর খুব ভালোভাবে টিকে থাকে। এবার আসা যাক ৩য় গুরুত্বপূর্ণ বিষয়টিতে, যা সম্পর্কে আপনারা সকলেই হয়তো খুব কম জানেন। যদি আপনার রিপোর্টে পটাশিয়াম থাকে তাহলে তা পেশিগুলিকে শক্তি প্রদান করছে, শক্তি প্রদান করে। যদি প্রোটিনের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যায়, তাহলে তা আপনার পেশিতে ক্লান্তি এনে দেয়। এখন আপনার হৃদয়ও পেশি দিয়ে তৈরি, মাংসপেশি দিয়ে তৈরি। পটাশিয়ামের মাত্রা বাড়লে এর সবচেয়ে খারাপ প্রভাব এবং হৃদযন্ত্রের ব্যর্থতা, কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই কারণেই যদি আপনার কিডনি লেভেল স্বাভাবিকও থাকে, পটাশিয়াম আপনার স্বাভাবিক মাত্রা অতিক্রম করছে, তাহলে এমন ক্ষেত্রে কিডনি ব্যর্থ না হলেও ডায়ালাইসিস করতে হয়। কারণ হল পটাশিয়াম বের করতে হবে, না হলে সমস্যা হয়ে যায়। এখন পটাশিয়াম শরীরে তৈরি হয় না। যেমন ক্রিয়েটিনিন এবং ইউরিয়া শরীরে তৈরি হয়। এই পটাশিয়াম শরীরে একদম তৈরি হয় না। এটি শুধুমাত্র একটি জিনিস থেকে আসে। আর তা হলো আমাদের খাবার। এখন খাবারের মধ্যে আমাদের কি করতে হয়? সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হয় যেগুলোর মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি। এখন পটাশিয়াম প্রতিটি খাবার এবং পানীয়ের মধ্যে রয়েছে। আপনি যে কোনো ফল খান, সবজি খান, রুটি খান, ভাত খান, যাই খান না কেন, পটাশিয়াম তাতে থাকবেই। তাহলে যেগুলোর মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি, সেগুলো আমাদের খাবার থেকে দূরে রাখতে হয়। তাহলে আপনার কাগজ কলম নিয়ে নিন এবং শুরু করুন। সবজির ক্যাটাগরিতে যেসব সবজি মাটির নিচে জন্মায় এবং বাদামি রঙের হয়, সেগুলোর মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি। আমি উদাহরণ দিচ্ছি আলু, মিষ্টি আলু, আরবি, জিমিকন্দ, পদ্মের কাণ্ড যাকে কমলকগডি বলা হয়। এগুলোর মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। এগুলোকে ডায়েট থেকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে সব পাতা সবজি যা শীতকালে খুব ভালো হয়। আজকাল শীতকালে আসছে মেথি, পালং শাক, বথুয়া, চৌলাই, অনেক কিছু হচ্ছে। এগুলোর শাক তৈরি করবেন না। অর্থাৎ যদি আমি মেথির রুটি আটা দিয়ে গুড় দিয়ে খেতে চাই, আমি খেতে পারি। আমি যদি পালং শাকের রুটি খেতে চাই, আমি খেতে পারি। কিন্তু আমি এটাকে কুকারে দিয়ে রান্না করে তার শাক তৈরি করতে পারি না। এই বিশেষটি খেয়াল রাখবেন। যদি আপনি অন্য কোনো সবুজ সবজি যেমন মেথি, চৌলাই খেতে চান, তাহলে সাথে অন্য সবজি যেমন ফুলকপি অথবা আপনার গাজর, মটর এগুলো মিশ্রিত সবজি হিসেবে তৈরি করতে পারেন। কিন্তু শুধুমাত্র জুলাই মাসে মেথির সবজি খাবেন না। এতটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পটাশিয়ামের পরিমাণকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। সবজির ক্ষেত্রে শুধু এতটুকুই নিয়ন্ত্রণ করতে হয়। এখন আমরা ফলের দিকে যাই। কোন ফল আমাদের খাওয়া উচিত এবং কোনটি খাওয়া উচিত নয়। যেসব ফলে পটাশিয়ামের পরিমাণ বেশি তার একটি ছোট তালিকা আছে, সেটি আপনি নোট করে রাখলে আপনার জন্য খুবই ভালো হবে। শুরু করি সবচেয়ে বিপজ্জনক ফল দিয়ে এবং তা হলো কলা। কলার মধ্যে অনেক ভালোবাসা আছে। তুমি এর একটাও করবে না। দ্বিতীয়ত, আমরা যে সবচেয়ে কোমল ফল খাই, যেটিকে ইউটিউবে খুব বেশি প্রচার করা হয় এবং যা বিপজ্জনক তা হলো যে
এটি আপনি খাবেন না, এটি আপনি মনে রাখবেন। তৃতীয় জিনিস হলো শক্তি পাওয়ার জন্য আমরা শুকনো ফল খাই। কিডনির রোগী শক্তি পাওয়ার জন্য শুকনো ফল খেতে পারে না। যে কোনো মূল্যে তা কাঁচা বাদাম, কাজু, কিশমিশ, মুনাক্কা বা যে কোনো শুকনো ফলেই হোক না কেন আপনাকে দেখানো হচ্ছে, যে কোনো পরিমাণে দেখানো হচ্ছে এটি রক্ত তৈরি করে। এটি শক্তি দেয়, প্রোটিনের সাথে দেয়। তাই নিজে পরীক্ষা করবেন না। শক্তি পাওয়ার চেষ্টায় যদি জীবন চলে যায় তাহলে শুকনো ফল খাওয়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কেন বন্ধ করবেন আমি সেটাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কিশমিশ, আঙ্গুর। আঙ্গুর কতটা খাবেন? এখন ঠিক সেই পরিমাণে কিশমিশ নিন। যদি চা হয় তাহলে কোনো আঙ্গুর বেশি, দানা বেশি এসেছে। কিশমিশে যদি সেটা কিশমিশ তৈরি হয় তাহলে তার মধ্যে থেকে পানি বের হয়ে গেছে। যে পটাশিয়াম ছিল তা ঘন হয়ে গেছে। যা আগে পানির কারণে পাতলা ছিল তা ঘন হয়ে গেছে। ঘন হওয়ার কারণে সামান্য পরিমাণ থেকেও পটাশিয়ামের পরিমাণ বেশি চলে যায়। এই কারণেই যত শুকনো ফল আছে সেগুলো কিডনি রোগীদের জন্য নিষিদ্ধ করা হয়। এইভাবে আরেকটি জিনিস হয় যা শীতকালে বিশেষ খেয়াল রাখতে হয় এবং বিশেষ করে তাদের জন্য যারা পাঞ্জাবিদের কিছু দুর্বলতা থাকে। শীতের মৌসুমে গাজরের হালুয়া, মক্কির রুটি, সরষে শাক, গুড়, চিনি খাওয়া যাবে না, কারণ এতে প্রেশার বাড়বে। কেন বাড়বে আমি আপনাকে বলবো। দ্বিতীয় জিনিস আমি কি বলেছিলাম? আমরা কেন আপনাকে সরষের শাক খেতে মানা করেছি? আপনি খুব ভালোভাবে আগেই বুঝে গেছেন। তৃতীয় জিনিস আমরা বলেছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া খেতে পারেন। খোয়ার দিকে খেয়াল রেখে আমরা এটি ভবিষ্যতে কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু গুড় যা আখ থেকে তৈরি হয়, আখ নেওয়া হয়, আখের রস তৈরি করা হয় এবং তা রান্না করে গুড় তৈরি করা হয়। অর্থাৎ এতগুলো আখের মধ্যে যে পটাশিয়াম থাকে তা গুড়ে কেন্দ্রীভূত হয়ে যায়। তাই একটু যদি আমরা গুড় খাই তাহলে পটাশিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায়। হয়তো এটি আপনার ফুসফুস পরিষ্কার করে, হয়তো এটি আপনার ডায়াবেটিসের জন্য ভালো, হয়তো এটি আপনার জন্য অমুক্ত মুখের জন্য ভালো। আপনি অনেক জিনিস, অনেক সুবিধা দেখতে ও শুনতে পাবেন। গুড আমার জন্য ভালো, কিন্তু কিডনির সমস্যার জন্য বিপজ্জনক। চেষ্টা করার জন্য মূল্য দিতে হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের পরীক্ষা আপনি করবেন না। আপনি বাজারে পাওয়া ডাবল রিফাইন্ড চিনি খান, যেটিকে আমরা খারাপ মনে করি। আমি সেটিকে খারাপ বলব না। এটি আপনার জন্য ঠিক আছে, কিন্তু আমি বলব না। এই জিনিসটির দিকে খেয়াল রাখবেন। এখন আমরা আপনার রিপোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, যা হল সোডিয়াম। মানুষ জানে যে সোডিয়াম আমাদের শরীরে কোথা থেকে আসে, সেটি হলো লবণ। তাই লবণ যা আছে, এখন আমাদের কাছে অনেক ধরনের সস্তা এবং দামি লবণ আসছে, যেমন ৫-০ টাকার একটি সবুজ রঙের টাটা লাইট বলা হয়। আরেকটি হল আপনার হিমালয়ান গোলাপি লবণ। এখন এত ধরনের লবণ বাজারে উপলব্ধ। কিডনি ফিল্টারেশনের জন্য কোনো লবণ গ্রহণ করা উচিত। এটি একটি কঠিন কাজ হয়ে যায় এবং আমরা এটি কিভাবে সহজ করব তা হলো আপনাকে তথ্য দেব। তাই প্রথমে আমরা শুরু করি সবচেয়ে দামি লবণ দিয়ে, যেমন দামি লবণ হিমালয়ান লবণ। এটি কিভাবে তৈরি হয়? পাহাড়ে পানি আটকে রেখে সেই পানির থেকে যখন পানি উবে যায়, নিচে যা থেকে যায় তা হল হিমালয়ান লবণ বা পিঙ্ক লবণ। এতে পিঙ্ক রং কোথা থেকে আসছে? পিঙ্ক রং আসছে প্রাকৃতিক খনিজ থেকে। এই লবণের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এটি খেলে রক্তে প্রোটেকশন বাড়বে। মনে রাখবেন, যদি আপনার প্রোটিনের রিপোর্ট খারাপ আসছে এবং নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন যে আপনি কোন লবণ খাচ্ছেন, যদি আপনি পিঙ্ক লবণ খাচ্ছেন যা দামি, তাহলে এটি এই কারণেই হচ্ছে। এখন চলুন একটু সস্তা লবণের দিকে। সেটি হলো লাইট লবণ, যা আপনি টিভিতে বিজ্ঞাপনেও দেখেছেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। এখন তার প্যাকেটটি তুলে নিন, পিছনে লেখা আছে সোডিয়াম ক্লোরাইড ৮.৫%। ১.৫% লেখা আছে পটাশিয়াম ক্লোরাইড, অর্থাৎ এতে পটাশিয়াম ক্লোরাইড যোগ করা হয়। সিনথেটিক পটাশিয়াম ক্লোরাইড যোগ করা হয়, যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। একদম সঠিকভাবে এটি তাদের জন্য ভালো, কিন্তু আপনার জন্য একদমই নয়। যদি আপনার পটাশিয়াম বাড়তি থাকে এবং আপনি এই লবণ খাচ্ছেন, তাহলে আপনার পটাশিয়াম এই লবণের কারণেই বাড়ছে।
যাদের কিডনি ফেইলিওর রোগীদের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বাড়ছে না। এই 2 ধরনের লবণ খাওয়ার পরও এটি একটি ভালো বিষয়। আপনার পটাশিয়াম লেভেল নজরে রাখা উচিত। যদি ভবিষ্যতে এটি কখনো বাড়ে, তাহলে এর কারণেই বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাবে। যখনই এটি বর্ডার লাইনে যায়, লবণ পরিবর্তন করে দিন, আপনার কাজ ওষুধ ছাড়াই হয়ে যাবে। এখন আমরা তৃতীয় জিনিসের দিকে যাচ্ছি এবং তা হলো আপনার সাধারণ লবণ, যা 2-7 টাকার প্যাকেটে আসে। এই লবণ প্রায়ই রক্তচাপ বাড়ায়, কিন্তু এর মধ্যে পটাশিয়ামের মান 0। তাহলে যদি আপনার রক্তচাপ কম থাকে, আপনি এই লবণ গ্রহণ করতে পারেন। যদি স্বাভাবিক থাকে, তাহলে আপনি এটি গ্রহণ করতে পারেন। যদি পটাশিয়াম বেশি থাকে, তাহলে এটি করা কোনো বিকল্প নয়, কারণ রক্তচাপ বাড়বে। চিকিৎসা করতে হবে ওষুধ দিয়ে, লবণ দিয়ে নয়। আমার পয়েন্ট বুঝতে পেরেছেন তো? একটি জিনিস কম বিপজ্জনক, একটি জিনিস বেশি বিপজ্জনক। যা বেশি বিপজ্জনক আমরা তার উপর ফোকাস করব, তা হলো পটাশিয়াম, রক্তচাপ নয়। রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য আমার কাছে আরো উপায় আছে, কিন্তু সুরক্ষা নিয়ন্ত্রণ করার জন্য আমার কাছে উপায় সীমিত। তাহলে আমরা সুরক্ষা নিয়ন্ত্রণ করার জন্য লবণ পরিবর্তন করব, ওষুধ বন্ধ করব না। আমার কথা বুঝতে পেরেছেন তো? আপনার শরীরের জন্য কোনটি বেশি ভালো? তাহলে যে কাজ আমি করি, ওপিডিতে বসে বলি যে এটা খান, ওটা খান। আজ আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত জ্ঞান আপনাদের কাছে স্থানান্তর করছি। দয়া করে তা ভালোভাবে শোষণ করুন। বারবার আপনারা একই প্রশ্ন করেন। ঠিক আছে, এখন আমরা এগিয়ে যাই। এখন আপনার রিপোর্টে ক্যালসিয়াম, ফসফরাস আসছে। ক্যালসিয়াম এবং ফসফরাস আপনি খাবার দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলে আপনার খাবার পুরো শেষ হয়ে যাবে। তাই আমি কখনোই আমার রোগীদের খাবারের মধ্যে এতটা কঠোর করতে চাই না যে খাবারের জন্য কোনো আইটেম বাকি না থাকে। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এই সমস্ত জিনিস খাবারের মধ্যেই থাকে এবং কিছু না কিছু আপনার শরীরে যাবে। তাহলে আপনি যদি মন সম্পূর্ণ খাবার খেয়ে নেন, আমি দুধের আইটেমগুলো ছেড়ে দিই, কমিয়ে দিই, বন্ধ করে দিই, 3টি ছেড়ে দিই, তাহলে সর্বাধিক 99.9% ক্ষেত্রে সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং আলাদাভাবে আমাদের কোনো সতর্কতা নিতে হয় না। তাহলে আপনি কি করবেন? গুগলে যান, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আইটেম সার্চ করুন। দেখুন বিয়ে বন্ধ হয়ে গেছে। ফসফরাস সমৃদ্ধ খাবার আইটেম সার্চ করুন। বিয়ে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তাহলে এগুলো পরিচালনা করার জন্য আমাদের অন্য আইটেমগুলোকে বুঝতে হবে না? কিছুটা খাবার যাবে, কিন্তু আপনি তা পরিচালনা করতে পারবেন সহজেই ওষুধের সাহায্যে, এবং এটি জীবন হুমকির নয়, এই বিশ্বাসটিও মনে রাখুন। যদি আপনার রক্তে ফসফরাস বাড়ছে, তাহলে ফসফরাস আপনাকে শরীরের ব্যথা দেবে, আপনার হাড়গুলোকে দুর্বল করবে, কিন্তু আপনার জীবন নেবে না, ঠিক আছে? তাই আমরা এটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিয়ে পূরণ করতে পারি। তাই আমাদের টেনশন হয় না। ফসফরাস বাইন্ডারও বাজারে উপলব্ধ, যা খুব সহজেই কাজ করে। তাই আমাদের এটি নিয়ন্ত্রণ করার জন্য ডায়েটের সাহায্যে খুব বেশি ম্যানেজ করার প্রয়োজন হয় না। এখন আমি আশা করি যে আপনার কিডনি ফাংশন টেস্ট রিপোর্টে যত লেভেল ছিল, যত জিনিস ছিল, তার মধ্যে সর্বাধিক কভার হয়ে গেছে। কেবল ক্লোরাইড এবং সেই সমস্ত জিনিস বাকি আছে। কিন্তু যখন আপনি সোডিয়াম নিয়ন্ত্রণ করবেন, তখন ক্লোরাইড নিজে থেকেই নিয়ন্ত্রণে চলে আসে। এটি বোঝার চেষ্টা আপনি করতে পারেন, কিন্তু আমাকে এটি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এখন আমরা খাবারের বিষয়ে কথা বলি, তাহলে আলোচনা শেষ। একটি জিনিস যা রিপোর্টে নেই তা হলো আপনার শরীরে কতটা পানি থাকা উচিত। আমরা যখন খাবার খাবো, তখন পানি তো পান করবই, এবং শরীরের প্রায় 70% পানি। তাহলে যদি আমাদের শরীরে বেশি পানি থাকে, তাহলে ফোলাভাব আসতে পারে, ফুসফুসে পানি জমতে পারে, নিউমোনিয়া হতে পারে, আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কম পানি পান করব। তাহলে আমাদের শরীরে কিডনির কাছে পানি থাকবে না, যাতে এটি ইউরিয়া তৈরি করতে পারে না এবং ডিহাইড্রেশন হবে। তাই আমাদের শরীরে পানির সঠিক পরিমাণ থাকা অত্যন্ত জরুরি। এখন পানির সঠিক পরিমাণ কিভাবে নির্ধারণ করব? এখন কারো ঘাম বেশি হয়, কারো কম হয়। কেউ খুব কম কথা বলে, কারো কথা বলার কাজ নেই। কেউ গরমে কাজ করছে, কেউ এসিতে বসে আছে। এখন সবাইকে কি আমরা একই পরিমাণ পানি দিতে পারি? না, আপনাকে বুঝতে হবে আপনার শরীরের প্রয়োজন। যখনই পানির অভাব হয়, তখন আপনার শরীর সংকেত দেয়। কি সংকেত দেয়? গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, মানে শরীরে পানির অভাব হচ্ছে। পানি পান করতে হবে।
কত পরিমাণে পান করতে হবে? কত পরিমাণে পান করতে হবে? এটি এখন গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে আপনি একটি ছোট কাজ করবেন। যদি আপনার ডায়ালিসিস না হয় তাহলে একবারে ১ কাপ পানি বা একসাথে পানি পান করবেন না। অর্থাৎ আমি ১ কাপ পানি পান করলাম ৫-১-০ মিনিট পর দেখলাম তৃষ্ণা মিটেছে কিনা। যদি মিটে যায় তাহলে ঠিক আছে। আর যদি না মিটে তাহলে মনে রাখতে হবে যে একসাথে পানি পান করা যাবে না। বোতল থেকে পান করা যাবে না। ধীরে, ধীরে পান করতে হবে। এই জিনিসটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার কখনো ফোলাভাব আসবে না। শরীরে পানি জমবে না। প্রস্রাবের প্রবাহ ঠিক থাকবে এবং ইউরিয়া শরীর থেকে বের হয়ে যাবে। আপনার মাত্রা কমতে থাকবে। মনে রাখবেন, এখন যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের শরীরে পানির পরিমাণ আমরা একদম মেপে দিতে চাই। একদমই অতিরিক্ত করতে চাই না কারণ তাদের ফুসফুসের ঝুঁকি থাকে তাই। এমন ক্ষেত্রে যেখানে ফোলাভাব আছে বা ডায়ালিসিস চলছে, তাদের ১ কাপের জায়গায় অর্ধেক কাপ করে দিতে হবে এবং একইভাবে এখন অর্ধেক কাপ, অর্ধেক কাপ ১-০ ১-৫ মিনিট পর পান করতে হবে। তারপর ১-০ ১-৫ মিনিট পর পান করতে হবে কারণ আমাদের প্রতি ১ ঘন্টায় বা প্রতি ২ ঘন্টায় প্রস্রাব আসে যা শরীর থেকে বের হয়ে যাবে। এর ফলে আপনার শরীরে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য হবে। আপনি যে পানি পান করেছেন তা মূত্রাশয়ে চলে যাবে। ১-০ ১-৫ মিনিট পর আপনি আবার অন্য পানি পান করবেন। তাই অতিরিক্ত শরীরে জমা হবে না। মনে রাখবেন, যদি শরীরে ফোলাভাব আসে, তাহলে লবণ আমাদের অনেক কমিয়ে দিতে হবে। কোনো ধরনের লবণই গ্রহণ করা যাবে না। যত বেশি লবণ খাবেন, তত বেশি শরীরে পানি জমবে। লবণ কমিয়ে দিলে শরীর থেকে পানি বের হয়ে যাবে। যাদের শরীরের কোথাও ফোলাভাব আছে, যেমন মুখে, হাতে বা পায়ে, তাদের উচিত তাদের টোটাল প্রোটিন রিপোর্টে দেখা। রিপোর্টে টোটাল প্রোটিন কম পাওয়া যাবে এবং তাদের থাইরয়েড টেস্টও করানো উচিত। যদি আপনার থাইরয়েড TSH বৃদ্ধি পায়, তাহলে এটি একটি বড় সমস্যা যা সমাধান করা অত্যন্ত জরুরি। যদি সমাধান করেন, ফোলাভাব চলে যাবে। সমাধান না করলে যা খুশি করুন, ফোলাভাব যাবে না। থাইরয়েড আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। আপনি যে খাবার খাচ্ছেন তাতে কতটা প্রোটিন তৈরি হবে, কতটা প্রোটিন তৈরি হবে না। এতে থাইরয়েডের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে যদি আপনার শরীরে প্রোটিন কম থাকে, তবে আপনাকে থাইরয়েডের পরীক্ষা করাতে হবে। এটি আপনাকে মনে রাখতে হবে। এটি লিখে রাখুন। যদি থাকে, তবে আমি এটি কাল পরীক্ষা করিয়ে ডাক্তার সাহেবকে পাঠাব। ঠিক আছে? এখন আপনার রিপোর্টে যা কিছু ছিল আমরা বেশ পরিষ্কার করে দিয়েছি। কিন্তু একটি জিনিস আমাদের বাকি আছে তা হলো ফলের মধ্যে টক ফল। টক ফল আমরা নিষেধ করি। যারা শিয়া রোগী তারা খুব ভালোভাবে জানেন। সামনে আপনি বললেন যে আপনি টক ফল খেয়েছেন, আম খেয়েছেন। তাহলে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, চিকিৎসা দেওয়া একেবারে বন্ধ করে দেব। যত ইচ্ছা কষ্ট পান। ডাক্তার সাহেব আপনাকে একদম অনুমতি দেন না। কেন? বলছি আপনি আপনার রিপোর্টে ইউরিনের রিপোর্ট ইউরিনের রিপোর্টের আপনার ইউরিনের পিএইচ কি? তাতে লেখা আছে অ্যাসিডিক। আপনার যে ইউরিন অ্যাসিডিক এই কারণে যে এটি শরীরে তৈরি হওয়া অ্যাসিড যা কিডনি বের করে এবং রক্তের মধ্যে পিএইচ নিয়ন্ত্রণ করে। যখন কিডনি খারাপ হয়, তখন কিডনিতেও জমা হচ্ছে, ইউরিনও জমা হচ্ছে এবং অ্যাসিডও জমা হচ্ছে। এখন আপনার রক্ত অ্যাসিডিক এবং আপনি খাচ্ছেন। আপনি নিজেই ভাবুন, আম মিষ্টি এবং টক যেমন ইচ্ছা। আপনার রক্তের মধ্যে অ্যাসিড বাড়বে না কমবে? ৫ মিনিটে আমি আপনাকে বলছি। বাড়বে। একইভাবে যদি কমলা, মুসাম্বি, আঙ্গুর খান তাহলে কি হবে? খেলে কি হবে? টমেটোতে আছে। তাই যেকোনো জিনিস যার মধ্যে কোনো ধরনের অ্যাসিড আছে, তা টার্টারিক অ্যাসিড, সিট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হোক, আপনাকে খেতে হবে না। এমনকি অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ভিনেগারও বন্ধ করে দেওয়া হয়। দইও বন্ধ করে দেওয়া হয়। কারণ এতে ল্যাকটিক অ্যাসিড থাকে। তাহলে যদি আমরা আমাদের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আপনাকে এই জিনিসগুলো বন্ধ করতে হবে এবং আপনার শরীরের মধ্যে এমন কিছু দিতে হবে, যা সেই অ্যাসিডকে শান্ত করবে। যখন আমাদের হাত পুড়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, পুড়ে গেলে আমরা কি করি? দুধ আছে, দুধ ঢেলে দিই, পেস্ট লাগিয়ে দিই, ঠান্ডা করে দিই। ঠিক একইভাবে যখন ভিতর থেকে পুড়ে যাচ্ছে তখন আমরা এর মধ্যে এমন কিছু দেব, যা এটিকে নিরপেক্ষ করবে এবং তা হলো সোডা। যেমন আপনার পেটে খুব জ্বালা হচ্ছে, আগুন লাগছে, অ্যাসিডিটি হচ্ছে। তখন আপনি কি করেন? সোডা পান করেন।
একইভাবে আমরা সোডা পাউডার, বেকিং সোডা নেব। বেকিং সোডা বেশিরভাগ রোগী ইতিমধ্যেই নিচ্ছেন, যা বিভিন্ন নামে পরিচিত, যেমন নোডোসিস সোডা। তাই এই ট্যাবলেটটি আপনাকে নিয়মিত গ্রহণ করতে হবে এবং যখনই আপনি কিডনি ফাংশন টেস্ট খাফটি করাতে চান, আপনাকে শুধু বাইকার্বনেট সিরাম বাইকার্বনেটের টেস্ট করাতে হবে। এটা ব্যয়বহুল, আমি জানি, কিন্তু করাতেই হবে। এটি একটি এমন ভুল যা বেশিরভাগ রোগী করে বসেন এবং এর জন্য প্রায়ই বড়মূল্য দিতে হয়। যদি দ্রুত বাড়ছে, আপনি এটি পরীক্ষা করাবেন। এটি আপনাকে ধারণা দেবে। তাই যত রোগী পিপাসার হয়, তাদের ক্ষেত্রে আমরা খেয়াল রাখি যেন ভুলেও না বাড়ে। যদি এমনভাবে বাড়ছে এবং বাইকার্বনেট কমছে, তাহলে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। এটি মাসিক ভিত্তিতে করানো হয়। যদি এটি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে একটি অবস্থা হয় মেটাবলিক অ্যাসিডোসিস, যা শরীরে শুরু হতে পারে না, যা কিডনিকে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত করে। এতে কিডনি সিকেডি এক অবস্থায় চলে যায়। সিকেডি মানে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ইকেডি মানে খুব দ্রুত কম সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা এই অবস্থাকে থামানোর জন্য শরীরের ভিতরে সঠিক ওষুধ প্রয়োগ করা প্রয়োজন। আপনি বুঝতে পেরেছেন, এবং এই কারণেই আমাদের ত্বক, ফল এবং টমেটোর মতো সবজি সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়। এখন চলতে চলতে আমি চাই যে আপনাকে একটি শেষ ধাপ দিই। তাহলে আপনাকে আপনার চা এবং কফি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে তা আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। চা এবং কফি আপনার শরীরের ভিতরে আয়রনের শোষণকে বাধা দেয়। যখন আপনি খাবার খান, তাতে যে আয়রন থাকে তা শোষণ। তাই যদি আপনি চা কফি পান করেন, তাহলে আপনার শরীরে আয়রন শোষিত হবে না। আমাদের গ্লিন কম থাকবে এবং আপনার ট্যাবলেটের নোটাসিস শোষণেও বাধা হবে এবং আপনার বায়োকেমিক্যাল লেভেল কম থাকবে। এই কারণেই চা কফি পান করলে ডাক্তার সাহেব আপনার উপর রাগ করবেন, প্রস্তুত থাকবেন, পান করে আসবেন না। ঠিক আছে? আমি আশা করি এই ভিডিও থেকে আপনি কি খেতে হবে না তা খুব ভালোভাবে বুঝে গেছেন। এই জিনিসগুলো বাদ দিয়ে যা বাকি থাকে তার একটি তালিকা তৈরি করুন, যা আপনার পছন্দ তা তালিকাভুক্ত করুন, এবং যখনই আপনি আমার কাছে আসবেন, সেই তালিকা নিয়ে আসবেন। কি খেতে হবে, কেন খেতে হবে না, আমি আপনাকে সম্পূর্ণ যুক্তি দেব। তা ইন্টারনেটে সার্চ করে নিন, আপনি উত্তর পেয়ে যাবেন যে ডাক্তার সাহেব যা বলেছিলেন তা সত্য ছিল নাকি মিথ্যা। এখন আমি যাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।